2014 সালে রিজভী আহমেদ নামে এক বাংলাদেশির বিরুদ্ধে মামলার তদন্ত করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এক পর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম নজরে আসে FBI কর্মকর্তাদের। তারা জানতে পারে সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং ও ক্যামেন আইল্যান্ডে ব্যাংক হিসাব রয়েছে। নানা সময়ে ক্যামেন আইল্যান্ডের একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের ব্যাংক হিসাবে টাকা পাচার করেন জয়, যার পরিমাণ $300 মিলিয়ন। প্রতিবেদনে জানানো হয়, লন্ডনে টাকা পাচারের বিষয়টি নিশ্চিত করেছে FBI-এর যুক্তরাজ্য প্রতিনিধি। সম্প্রতি FBI-এর এই প্রতিবেদন সহ একটি অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে, যার ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্যপাত্র আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। তবে শেখ হাসিনা পাচারের সাথে কিভাবে জড়িত এবং কিভাবে এই টাকা বিদেশে পাচার হয়েছে তা অনুসন্ধান ও তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমি উপদেষ্টা AF হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এ সময় সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া সোমবার সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাঁর মরদেহ। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। রবিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় একথা জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাগণ হাসান আরিফের স্মৃতিচারণ করেন। দেশের বাইরে ঘুরতে যেতে ডলার খুঁজছিলেন জাকারিয়া ও তার বন্ধু, তবে বেশ কয়েকটি ব্যাংক ও মানি এক্সচেঞ্জে গিয়েও ডলার পেলেন না। বেশ কয়েকটা ব্যাংকে ঘুরলাম, সোনালী ব্যাংকের 2টা ব্রাঞ্চ, রূপালী ব্যাংকেও ঘুরলাম, তো কোথাও ডলার দিতে পারলো না। পরে বেশ কয়েকটা মানি এক্সচেঞ্জেও ঘুরলাম, তাদের কাছেও নাই। আর একটাতে পেলাম, তারা বলছে 127 টাকা 30 পয়সা রেট যাচ্ছে। ভোগান্তি তো অবশ্যই। ব্যাংকগুলোতে গেলাম ফার্স্টে, ওনাদের কথা হচ্ছে ডলার ব্যতীত যদি কোনো হেল্প লাগে তাহলে করতে পারবো। মাস দুয়েক ধরে খোলা বাজারে ডলার বেচাকেনার দর ছিল 120 থেকে 122 টাকার মধ্যে। এখনও মূল্য তালিকা অপরিবর্তিত থাকলেও প্রকৃত দর ছাড়িয়েছে 127 টাকা। আমাদের গাড়ির উপরে নিতে চাই, হবে সেটা হওয়ার তো প্রশ্নই ওঠে না। আর আপনার বর্তমানে প্রযুক্তির যুগে আপনি তো রেট ডেকে রাখতে পারবেন না, পারবেন সম্ভব? তাহলে আর আপনার রেটের মধ্যে যদি বৈষম্য থাকে, আপনি তো এই স্থিতিশীলতা কখনোই ফিরবে না। ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই আমদানি বকেয়া পরিশোধ করতে হবে। এছাড়া রেমিটেন্সের ডলার সংগ্রহেও ব্যাংকগুলোকে দাম দিতে হচ্ছে 124 থেকে 125 টাকা পর্যন্ত। কিছু কিছু ব্যাংক আছে যে এলসি খুলে ফেলেছে, এখন তো পেমেন্ট করতে হবে। এখন তো ডলার যদি সাপ্লাই সাইডে একটু কমতি থাকে তখনই রেটটা বেড়ে যায়। প্রতিটা ব্যাংকেরই ম্যাচুরিটি প্রোফাইল করা দরকার আছে, যে আমার ইনফ্লো কত হবে, আউটফ্লো কত হবে, আমি যেগুলো খুলেছি সেগুলো কবে কবে পেমেন্ট ডিউ হবে। অর্থনীতিবিদদের মতে ডলারের চাহিদার পরিপ্রেক্ষিতে যোগান নিশ্চিত না হলে ডলারের দাম বেড়েই চলবে। তাই সংকট মোকাবেলায় বৈদেশিক ঋণের প্রবাহ বাড়াতে হবে। একই সাথে কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি রাখতে হবে। এই মুহূর্তে যে নিট এফডিআই সেটা কিন্তু $1.5 বিলিয়ন কম। তো এখন ওইটাকে কিভাবে বাড়ানো যায়? আবার এই এফডিআই এর মধ্যে বেশ বড় একটা অংশ হচ্ছে যে নিজেদেরই যে ইনভেস্টমেন্ট আগে ছিল সেইটাই আবার তারা ইনভেস্ট করছে। তার মানে হলো নতুন করে কিন্তু ডলারের যে প্রবাহ সেটা কিন্তু খুবই কম। বিশেষজ্ঞরা জানান, ডলারের বাড়তি মূল্য আরেক দফা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান 17 ডিসেম্বর সাংবাদিকদের জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের 50% এবং অন্য সব ক্যাডার থেকে 50% কোটা রাখার সুপারিশ করা হবে। পদোন্নতি পেতে দিতে হবে পরীক্ষাও। পার্সেন্টেজও আগে যেটা ছিল 65-35, এটা থাকবে না, এখন 50-50 হয়ে যাবে। এরপর থেকে প্রতিবাদ জানিয়ে আসছে প্রশাসন ক্যাডারের সদস্যরা।
সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করে তারা। পরে জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক করে সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি দাবি করেন, অন্য ক্যাডারের পদোন্নতির বিপক্ষে নন তারা। যার অবস্থান থেকে যার ক্যাডার পদ থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয়, সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য। সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন সচিব বলেন, কয়েকটি মৌলিক বিষয়ে ভুল বুঝাবুঝি হচ্ছে। বিষয়টি এখনো খসড়া পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। সবাই যাতে বেনিফিটেড হয়, সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে, অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে। সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করবো। এনাদের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ আসলে একা আলাদা বসা হয়নি, সেই বসারটা ক্ষেত্র হয়েছে, সুযোগ হয়েছে, বসা হবে। জনপ্রশাসন সংস্কারে 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলেও জানান সচিব। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের সাহায্যার্থে ঢাকায় আয়োজিত কনসার্টে এরই মধ্যে মঞ্চ মাতিয়েছেন। অনন্য গায়কী আর সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়িয়েছেন রাহাত ফতেহ আলী খান। রোববার সচিবালয়ে তথ্য উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানি শিল্পী। বাংলাদেশের শিল্পীদের সাথে একসাথে কাজ করার আগ্রহ জানান তিনি। রুনা লায়লার গান পছন্দ করেন জানিয়ে রাহাত ফতেহ আলী খান বলেন, বাংলাদেশের তরুণ শিল্পীরা অনেক ভালো করছে। বাংলাদেশে কনসার্ট ও বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছি। আমার মনে হচ্ছে আমি আমার নিজের দেশেই আছি। আমরা পাকিস্তানিরা সব সময় বাংলাদেশিদের পাশে আছি। সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে রাহাত ফতেহ আলী বাংলাদেশে এসেছেন বলে জানান তথ্য উপদেষ্টা। যে রাহাত ফতেহ আলী খানের মতো গুণী ব্যক্তি, উনি কেবল একটি দেশের নয়, বরং আমাদের উপমহাদেশের এবং বিশ্বেরই সম্পদ। এবং বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে, বাংলাদেশের কাওয়ালি খুবই জনপ্রিয়। তো উনি এসে আমাদের মঞ্চ মাতালেন এবং আমাদের অভ্যুত্থানের পরে এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল। সেজন্য আমাদের জায়গা থেকে আমরা ওনাকে অনেক ধন্যবাদ জানিয়ে। বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার ঢাকার দর্শকদের জন্য আবারও মঞ্চে উঠবেন রাহাত ফতেহ আলী খান। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।